আজ 10ই জানুয়ারি বাংলাদেশ নামক জাতিরাষ্ট্রের স্বাধীনতার স্বপ্নদ্রষ্টা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে সসম্মানে মুক্ত হয়ে 1972 সালের আজকের দিনটিতে মুক্ত স্বাধীন স্বদেশে ফিরে আসেন। তখন লক্ষ কোটি মানুষের উল্লাসের মধ্যে সূর্যোদয় হলো, স্তব্ধতার মধ্যে বেজে উঠল সোনার বাংলা গড়ে তোলার আজন্ম লালিত স্বপ্নের সুমধুর সুর। কেননা পিতা ফিরেছেন প্রিয় মাতৃভূমি বাংলাদেশে। উপস্থিত সুধীমণ্ডলী এবং দর্শক শ্রোতাবৃন্দ, বাংলাদেশ টেলিভিশনের শহীদ মনিরুল আলম মিলনায়তন থেকে আমি ত্রপা মজুমদার আপনাদের সকলকে আহ্বান জানাচ্ছি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটি আয়োজিত বিশেষ অনুষ্ঠান মুক্ত স্বদেশে জাতির পিতা উপভোগ করার জন্য। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত আছেন আমাদের সাথে। টেলিভিশন, বেতার, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমের সহযোগিতায় সরাসরি সম্প্রচারিত হচ্ছে মুক্ত স্বদেশে জাতির পিতা। জাতির পিতার কাছে শিশুরা ছিল পরম প্রিয়। আজকের শিশু নিজেকে গড়ে তুলছে জাতির পিতার আদর্শে। এখন শিশুদের কণ্ঠে শুনব বাংলাদেশের জাতীয় সঙ্গীত এবং এরপর আমরা শুনব মুজিব বর্ষের থিম সঙ্গীত। আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার প্রাণে, আমার প্রাণে বাজায় হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। ও মা ফাগুনে তোর আমের বনে ধানে পাগল করে মরি হায় হায় রে। ও মা ফাগুনে তোর আমের বনে ধানে পাগল করে। ও মা অঘ্রাণে তোর ভরা স্মৃতি কি দেখেছি, আমি কি দেখেছি মধুর হাসি। সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কি শোভা কি ছায়া গো, কি মায়া গো, কি আঁচল বিছাইছো বটের ফুলে, নদীর ফুলে ফুলে। মাতর মুখে বাণী আমার কানে লাগে সুধার মতো, মরি হায় হায়
আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতি ঘর আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতি ঘর আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর হৃদয় পদ্ম তুমি তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি বাংলা মায়ের রক্ত পলাশ হৃদয় পদ্ম তুমি তোমার নামে গর্বিত জাতি আমার জন্মভূমি তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতি ঘর আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর মধুমতি জলে সেচে নাও ভাসে তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে পদ্মা মেঘনা মধুমতি জলে সেচে নাও ভাসে তোমার মহিমা দিগন্তে দেখি মুক্তির নিঃশ্বাসে তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ তোমার স্বপ্নে পথ চলে আজ চেতনায় মহিয়ান মুজিব তোমার অমিত সাহসে জেগে আছে কোটি প্রাণ তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতি ঘর আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর তুমি বাংলার ধ্রুবতারা তুমি হৃদয়ের বাতি ঘর আকাশে বাতাসে বজ্র কণ্ঠ তোমার কণ্ঠস্বর এবারে পবিত্র ধর্মগ্রন্থ সমূহ থেকে পাঠ শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করছেন ডক্টর মাওলানা আব্দুল মোমিন সিরাজি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من عمل صالحا من ذكر أو أنثى وهو مؤمن فلنحيينه حياة طيبة ولنجزئنهم أجرهم بأحسن ما كانوا يعملون
ما كانوا يعملون صدق الله العظيم। মহান আল্লাহ বলেন, যে ব্যক্তি ইমানদার অবস্থায় সৎকর্ম সম্পাদন করবে, সে পুরুষ হোক অথবা নারী, আমি তাকে দুনিয়ায় পবিত্র জীবন দান করব এবং দুনিয়ার কর্মের প্রতিদানে আখিরাতে প্রদান করব উত্তম প্রতিফল। সূরা আন-নাহল আয়াত 97। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া লিল মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব। আল্লাহ হাফেজ। এবার পবিত্র গীতা থেকে পাঠ করবেন অসীম চৌধুরী। ওম নমো ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা তৃতীয় অধ্যায় কর্মযোগ। यत् यत् आचरति श्रेष्ठो तत् तत् एवैतरो जनो स यत् प्रमाणं करोति लोक तत् अनुबद्धते। মহান বা গুণী ব্যক্তি যেসব কর্ম আচরণ করেন, সাধারণ লোক সেসব কর্মেই করে থাকেন। তিনি যা প্রমাণ করেন, সাধারণ মানুষ তাই মেনে চলে। সাধারণ লোকে সব সময় মহান ব্যক্তিদের সব কাজ অনুসরণ করেন। ওম সব্বে ভবন্তু সুখিনঃ সব্বে সন্তু নিরাময়াঃ সব্বে বদ্ধানি পশ্যন্তু মা কচ্চিৎ দুঃখভাগো ভবেৎ। সকলেই সুখী হোক, সকলেই রোগমুক্ত হোক, সকলেই মঙ্গল লাভ করুক, কেহ যেন দুঃখ বোধ না করেন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। এখন পবিত্র ত্রিপিটক থেকে পাঠ করছেন বুদ্ধানন্দ মহাথেরো। নমো তাচ্ছা ভগবতো অরহতো সাম্মা সম্বুদ্ধাচ্ছা। বুদ্ধাং শরণং গচ্ছামি, ধম্মাং শরণং গচ্ছামি, সংঘং শরণং গচ্ছামি। সে ভগবান অর্হৎ সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানিয়ে বুদ্ধ ধর্ম সঙ্গের শরণ নিয়ে শুরু করছি পবিত্র ত্রিপিটক পাঠ। মহাকারণিক ভগবান তথাগত বুদ্ধ বলেছেন, মাথায়াতনিয়াং পোতাং আয়োচয়ে কাপোত মানুরাক্কে এবাম্পে সাব্বাবুতেষু মানচাং ভাবায়ে অপরিমাণাং। অর্থাৎ মা যেমন তার স্বীয় গর্ভজাত একমাত্র পুত্রকে নিজের জীবনের বিনিময়ে রক্ষা করেন, সেরূপ ছোট বড় কাছে দূরে দৃশ্য অদৃশ্য পৃথিবীর সকল জীবের প্রতি অপরিসীম দয়া ভালোবাসা ও মৈত্রীভাব পোষণ করবে। সাভ্যে সপ্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। এবারে পবিত্র বাইবেল থেকে পাঠ করবেন রেভারেন্ড জেমস তুষার হালদার। শুভ অপরাহ্ন। পবিত্র বাইবেলের গীত সংহিতা অর্থাৎ জবুর পুস্তক থেকে 33 অধ্যায় 12 থেকে 15 এবং 21-22 পদ পাঠ করছি। ধন্য সেই জাতি যাহার ঈশ্বর সদাপ্রভু, সেই লোক সমাজ যাহাকে তিনি নিজ অধিকারার্থে মনোনীত করিয়াছেন। সদাপ্রভু স্বর্গ হইতে দৃষ্টিপাত করেন, তিনি সমুদয় মনুষ্য সন্তানকে নিরীক্ষণ করেন। তিনি আপন বাসস্থান হইতে দৃষ্টিপাত করেন পৃথিবীর সমস্ত নিবাসীর উপরে। তিনি একে একে তাহাদের হৃদয় গঠন করেন, তিনি তাহাদের সমস্ত কার্যালোচনা করেন। হ্যাঁ, আমরা চিত্ত তাহাতেই আনন্দ করিবে, কেননা আমরা তাহার পবিত্র নামে বিশ্বাস করিয়াছি। সদাপ্রভু তোমার দয়া আমাদের উপরে বর্তুক, কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি। এখানেই পবিত্র বাইবেল পাঠের সমাপ্তি। ইম্মানুয়েল।
জাতির পিতার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব বর্ষে বিশেষ গুরুত্ববহ। অডিও ভিজুয়ালি আমরা খুঁজে ফিরেছি সেই দিনের আবহ, কেননা পিতা ফিরে এলেন বলেই পূর্ণতা পেয়েছে বিজয়। মহাবিজয়ের মহানায়ক তো তিনি, তাঁর হাত ধরেই আলোর পথে যাত্রা করেছিল বাংলাদেশ। 10 জানুয়ারি বাঙালি জাতির ইতিহাসে এক ঐতিহাসিক দিন। পাকিস্তানি শাসন শোষণ ও অত্যাচার নির্যাতনের হাত থেকে বাঙালি জাতিকে মুক্ত করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতা ও স্বাধিকার আন্দোলনের নেতৃত্ব দেন। আন্দোলন সংগ্রামের চূড়ান্ত পর্যায়ে বঙ্গবন্ধু 1971 সালের 7 মার্চের ঐতিহাসিক ভাষণে বাঙালি জাতিকে স্বাধীনতার জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন। এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। 25 মার্চ 1971 সালে নিরস্ত্র বাঙালিদের উপর গণহত্যা চালায় পাকিস্তানি হানাদার বাহিনী। 26 মার্চ প্রথম প্রহরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। শুরু হয় বাঙালির সশস্ত্র মুক্তিযুদ্ধ। জাতি উদ্বেগ উৎকণ্ঠার মধ্য দিয়ে অপেক্ষা করতে থাকে তাদের নেতা ফিরে আসার। বাঙালির পাশাপাশি বিশ্বের স্বাধীনতা ও শান্তিকামী মানুষও বঙ্গবন্ধুর মুক্তির দাবিতে সোচ্চার হয়ে ওঠে। দীর্ঘ 9 মাস নির্জন কারাবাসের যন্ত্রণা, অনিশ্চয়তা, যে কোনো সময় ফাঁসির কাষ্ঠে ঝোলার পরিস্থিতি অতিক্রম করে অবশেষে 1972 সালের 8 জানুয়ারি বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার হতে মুক্তি পেয়ে ভোরে লন্ডনে পৌঁছান। লন্ডন থেকে ভারত হয়ে 10 জানুয়ারি স্বদেশে ফিরেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বহন করেছিল ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর কমেট জেট বিমান। সেদিন সারা দেশ থেকে মানুষ ছুটে আসেন তাদের নেতাকে একবার দেখার জন্য। স্বদেশ প্রত্যাবর্তন করে নিজের স্ত্রী, পুত্র, কন্যাদের কাছে না গিয়ে বঙ্গবন্ধু সরাসরি জনগণের কাছে ফিরে এসেছিলেন। স্বাধীন দেশে ফিরে দেশবাসীর ভালোবাসায় সিক্ত হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলা মানুষ আজ মুক্ত হয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের। শত সহস্র বছরের বাঙালির আশা আকাঙ্ক্ষা ও স্বাধীনতা এনে দিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের মধ্য দিয়েই বাঙালি সেদিন সত্যিকারের মুক্তি ও স্বাধীনতার স্বাদ পেয়েছিল। প্রিয় সুধী, আমাদের আজকের অনুষ্ঠান দুটি পর্বে সাজানো হয়েছে। প্রথমেই আলোচনা পর্ব। গণভবন থেকে ভার্চুয়ালি সংযুক্ত মাননীয় প্রধানমন্ত্রীর সভাপতিত্বে থাকছে স্বাগত বক্তব্য এবং ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস সম্বন্ধে আলোচনা। প্রথমেই স্বাগত বক্তব্য রাখছেন
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী। মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শ্রদ্ধেয় শেখ হাসিনা, সম্মানিত আলোচক জনাব মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব পররাষ্ট্র মন্ত্রণালয়, অধ্যাপক আরেফুল সিদ্দিক, সাবেক উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়, সম্মানিত দর্শক ও শ্রোতৃমণ্ডলী, শুভ অপরাহ্ন। বক্তব্যের শুরুতে আমি বিনম্র হৃদয়ের সুগভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি বাঙালির জাতীয় মুক্তি আন্দোলনের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব সহ 15 আগস্টের সকল শহীদকে। স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের 30 লক্ষ শহীদ, জাতীয় 4 নেতা ও 2 লক্ষাধিক নির্যাতিত মা বোনকে। মুক্ত স্বদেশে জাতির পিতা শিরোনামে আয়োজিত আজকের অনুষ্ঠানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে আমি আপনাদের স্বাগত জানাই। এই আয়োজনে ভার্চুয়ালি যুক্ত থাকার জন্য মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে জানাই বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা। সুধীবৃন্দ, মহাকালের যাত্রাপথে কিছু কিছু দিন আছে যা ঐতিহাসিক তাৎপর্য অভিষিক্ত, যা আনন্দ ও গৌরবের স্মৃতিবহ। আজ সেরকম একটি দিন। 1971 সালের 10 জানুয়ারি জাতির পিতা ফিরে এসেছিলেন মুক্ত স্বদেশে। কি অসাধারণ দিন সেটি! চতুর্দিকে জনতার উল্লাস, কোটি কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে তিনি পৌঁছলেন রেসকোর্স ময়দানে। বললেন, আমি উদ্ধৃতি দিচ্ছি, আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসব। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের কাছে আমার। উদ্ধৃতি শেষ। এভাবেই সেদিনের ভাষণে জড়িয়ে আছে বাংলা ও বাঙালির প্রতি তার গভীর ভালোবাসা ও আবেগ। আমি তখন স্কুল পড়ুয়া বালক। রেসকোর্সের উত্তাল জনসমুদ্রে সেদিনের সেই আবেগ মথিত ও বিজয়ের আনন্দে দীপ্ত উৎফুল্ল সমাবেশে উপস্থিত থাকার সৌভাগ্য আমারও হয়েছিল। আজ যখন ভাবি 50 বছর আগের সেই অসাধারণ অপরাহ্নের কথা, সেই ঐতিহাসিক দিনের প্রত্যক্ষদর্শী হিসেবে গৌরব বোধ করি। 1971 সালের 26শে মার্চের প্রথম প্রহরে স্বাধীনতা ঘোষণা অব্যবহিত পরে গ্রেপ্তার হন বঙ্গবন্ধু। পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধু ছিলেন মুক্তিযুদ্ধের সার্বক্ষণিক প্রেরণা। তার বজ্র কণ্ঠকে বুকে ধারণ করে রক্ত স্নাত বিজয়ের পতাকা উড়িয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা। 7ই মার্চে বঙ্গবন্ধু ছিলেন এই জাতির মুকুটহীন মহানায়ক। পাকিস্তানের কারাগার থেকে মুক্ত হয়ে 8ই জানুয়ারি যখন তিনি লন্ডন পদার্পণ করলেন, তখন সারা পৃথিবী একই সঙ্গে বরণ করেছে বাঙালির মহাবিজয়ের মহানায়ক এবং বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতিকে। 1971 সালের 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করেছি, দেশ শত্রু মুক্ত হয়েছে। কিন্তু পাকিস্তানের কারাগারে বন্দী বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে তখনও স্বাধীনতার আনন্দ ছিল অপূর্ণ। কিন্তু যেদিন বঙ্গবন্ধু বাংলাদেশে ফিরে আসলেন, দেশবাসীর আনন্দ আর উল্লাসে, মুক্তিযোদ্ধাদের জয় বাংলা জয় বঙ্গবন্ধু স্লোগানে পরিপূর্ণ হলো স্বাধীনতার আনন্দ। 10ই জানুয়ারি তাৎপর্য তাই আমাদের ইতিহাসে বহুমাত্রিক। এই অসাধারণ দিনটিকে সামনে রেখে আমরা টুঙ্গিপাড়া হৃদয় পিতৃভূমি নামে টুঙ্গিপাড়া ব্যাপক অনুষ্ঠানমালার উদ্যোগ গ্রহণ করেছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মাননীয় শেখ রেহানা সহ জাতীয় নেতৃবৃন্দ, সুধীজন ও টুঙ্গিপাড়ার জনগণের অংশগ্রহণে এই অনুষ্ঠানের পরিকল্পনা করা হয়েছিল। কিন্তু করোনা পরিস্থিতি ও জনগণের স্বাস্থ্য ঝুঁকিকে বিবেচনা নিয়ে মাননীয় প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়ার আয়োজনটি স্থগিত করেছেন। এই আয়োজনটি করতে না পারার অতৃপ্তি আমাদের থেকেই গেল। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের পাশাপাশি জনকল্যাণের বার্তাবহ আজ
তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জনস্বাস্থ্য এবং জনকল্যাণকে তিনি সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন, সেজন্য তাকে বিশেষ ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। আমি প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ টেলিভিশন সহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। বঙ্গবন্ধুর মহাপ্রত্যাবর্তন থেকে আমাদের জাতি যে উদ্দীপনা পেয়েছিল, তার পথ ধরে একটি সুন্দর বাংলাদেশ গড়ার মহাযজ্ঞে ব্যাপৃত হয়েছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার অসমাপ্ত কাজকে সমাপ্ত করতে আমরা আজ বিজয়ের সুবর্ণ জয়ন্তী এবং মুজিব বর্ষের অনন্য শপথে উজ্জীবিত। এই কাজে বঙ্গবন্ধু আমাদের চিরকালীন অনুপ্রেরণা। তাকে জানাই আমাদের বিনম্র অভিবাদন ও শ্রদ্ধা। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ সবাইকে। স্বাগত বক্তব্যের জন্য ধন্যবাদ জানাচ্ছি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন জাতীয় বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরীকে। শত্রুর কারাগারে বন্দী জাতির পিতা, বিশ্বব্যাপী প্রবল জনমত গড়ে উঠেছিল তাঁর মুক্তির দাবিতে। 8ই জানুয়ারি 1972 পাকিস্তান সরকার বাধ্য হয়ে বঙ্গবন্ধুকে সসম্মানে মুক্তি দেয়। বঙ্গবন্ধু লন্ডনে পৌঁছালে হিথ্রো বিমানবন্দরে তাঁকে স্বাগত জানানোর জন্য সৌভাগ্য হয়েছিল সদ্য স্বাধীন বাংলাদেশের যেসব কূটনীতিকদের, তাঁদেরই একজন মহান মুক্তিযুদ্ধে সাহসী ভূমিকা রাখা কূটনীতিবিদ, পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব মহিউদ্দিন আহমেদের কাছ থেকে শুনব সেই দিনের স্মৃতিচারণমূলক বক্তব্য। মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, ডক্টর কামাল নাসের চৌধুরী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইস চ্যান্সেলর আরিফিন সিদ্দিকী, আমার জীবনের অন্যতম একটা মহত্তম দিন 1972 সালের 8 জানুয়ারি ভোর 6:30 কি 7টার মধ্যে যখন বঙ্গবন্ধু লন্ডনের হিথ্রো বিমানবন্দরে নামলেন, তখন তাকে সংবর্ধনা জানানোর সেই সৌভাগ্য আমি কোনোদিন ভুলতে পারবো না, ভোলার কোথাও নয়। বঙ্গবন্ধু সেই দিন মুক্ত হয়ে 9 মাস পর যে 3জন বাঙালিকে দেখেছিলেন সশরীরে সামনাসামনি, আমি তাদের একজন সৌভাগ্যবান ব্যক্তি। আমি তাকে দেখি সেদিন সকালে কেঁদে ফেলেছিলাম। শুধু যে আমি একাই কেঁদেছি তা নয়, পরে আমি জেনেছি যে লক্ষ লক্ষ মানুষ তার জন্য সেদিন কেঁদেছেন, তাকে টেলিভিশনে বা বিভিন্ন ভাবে দেখে। কেঁদেছিলাম এই জন্য যে যে মানুষটির জন্য কোটি কোটি মুসলমান নফল নামাজ রেখেছেন, পড়েছেন, নফল রোজা রেখেছেন, হিন্দু ধর্মাবলম্বীরা উপবাস করেছেন, অন্যান্য ধর্মাবলম্বী যারা তারা নিজেদের মতো করে তার নিরাপত্তা জন্য দোয়া দরুদ করেছেন, সেই মানুষটি আমার সামনে দাঁড়ানো। আমি সেদিন আমার আবেগ নিয়ন্ত্রণ করতে পারিনি বলে কিন্তু আমার কোনো দুঃখ নেই। সেদিন আমি যখন কাঁদছি, হঠাৎ কেঁদে উঠলাম। বঙ্গবন্ধু সেই সাল প্রাণসু মানুষটি আমাকে বুকে জড়িয়ে ধরলেন, ধরে 3টি শব্দ উচ্চারণ করলেন, ভয় নেই, আমি এসে গেছি। সেই যে বাণী তার আমার মনে যে সাহস সঞ্চারিত করেছিল, সেটি আজ অব্দি বহমান আছে আমার শরীরে, আমার রক্তে। বঙ্গবন্ধু, আমরা 1971 সালের 16 ডিসেম্বর বিজয় অর্জন করেছিলাম ঠিকই, কিন্তু আমাদের স্বাধীনতা, আমাদের বিজয় তো অপূর্ণ থেকে গেল।
কারণ আমাদের মহানায়ক, আমি যাকে সিংহ পুরুষ হিসাবে বর্ণনা করি আমার লেখালেখিতে, সেই সিংহ পুরুষ তো আমাদের মধ্যে তখনও আসেননি। তাহলে আমাদের বিজয় সমাপ্ত হলো কি করে? যার নির্দেশে, যার নামে 9 মাসের মুক্তিযুদ্ধ চলল, 30 লক্ষ শহীদ আত্মদান করলো, 2 লক্ষ মা বোন তাদের ইজ্জত হারালেন, সেই মানুষটি সামনে ছিলেন না, কিন্তু তার কথা, তার স্মৃতি, তার নির্দেশ, তার সেই যে একটা উপস্থিতি, সেই উপস্থিতি কিন্তু শুধুমাত্র যে আমরা বাংলাদেশের নাগরিকেরা অনুভব করছিলাম তা নয়, সারা পৃথিবীর মানুষের কাছে এই প্রশ্নটি প্রতিদিন বিভিন্ন পত্র পত্রিকা, টেলিভিশনে দেখা যাচ্ছিল যে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোথায়? তিনি কেমন আছেন? তিনি কখন আসছেন? তাকে কিভাবে জুলফিকার আলী ভুট্টো কিভাবে তাকে দেখাশোনা করছে? তার কোন রকমের অসুবিধা হচ্ছে কিনা? এই প্রশ্নগুলো কিন্তু বাংলাদেশের মানুষের শুধু ছিল না, সারা পৃথিবীর মানুষের ছিল। তাই তো বলি আমি যে 1972 সালের 8 জানুয়ারি ভোরে যখন তিনি লন্ডন বিমানবন্দরে পৌঁছালেন, সেই দিন কিন্তু ব্রিটিশ প্রধানমন্ত্রী এডওয়ার্ড হিথ লন্ডনে ছিলেন না। আপনারা অনেকেই জানেন তার একটা বাগান বাড়ির মতো জায়গা আছে চেকার্স, লন্ডনের উপকণ্ঠে। ব্রিটিশ প্রধানমন্ত্রীরা যেটা করেন, শুক্রবার দিন বিকালে তারা চলে যান চেকার্সে, ওই সপ্তাহান্তে তারা ওই 2 দিন ওখানে থাকেন, শুক্রবার রাত, শনিবার রাত, রোববার রাত, সোমবার দিন সকালে লন্ডনে ফিরে আসেন। এখন বঙ্গবন্ধু যে ওই দিন ফিরে আসবেন সেটা তো তিনি জানতেন না, কিন্তু যে মুহূর্তে তিনি শুনলেন যে বঙ্গবন্ধু লন্ডনে এসে পৌঁছাচ্ছেন, তিনি তার সব প্রোগ্রাম বাতিল করে লন্ডনে ফিরে আসলেন এবং বঙ্গবন্ধুকে গ্রহণ করলেন, অভ্যর্থনা জানালেন, এবং বঙ্গবন্ধুর প্রতি তার যে সম্মান, সেই সম্মানটার একটা বিরাট উদাহরণ হচ্ছে যে ব্রিটিশ প্রধানমন্ত্রী বাইরে খাড়ায় রাখা গাড়ির রোলস রয়েস দরজা খুলে দাঁড়িয়ে আছেন যেন বঙ্গবন্ধুর গাড়িতে ঢুকতে পারেন। আমার কূটনৈতিক জীবনে আমি অনেক প্রোটোকল ডিউটি করেছি, কিন্তু কোনো প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টারকে এইরকম সম্মান জানাতে আমি দেখিনি কোনোদিন। ব্রিটিশ প্রধানমন্ত্রী তাই করেছিলেন। সেই দিন বঙ্গবন্ধুর সাথে দেখা করতে এসেছিলেন হোটেলে হ্যারল্ড উইলসন, লিডার অব দি অপোজিশন। তিনি আগেও প্রধানমন্ত্রী ছিলেন, পরেও প্রধানমন্ত্রী ছিলেন। এসেছিলেন তার সাথে দেখা করতে কমনওয়েলথের সেক্রেটারি জেনারেল আর্নল্ড স্মিথ, ডেভিড ফ্রস্ট, বিখ্যাত বিখ্যাত লোকেরা তার সাথে দেখা করতে এসেছিলেন। আমি শেষ করি এই বলে, বঙ্গবন্ধু তখনও 10 তারিখে বাংলাদেশে আসছিলেন, কিন্তু তার আগে আমরা 3 বাঙালি তাকে অভ্যর্থনা জানিয়ে ফেলেছি। উনি লক্ষ লক্ষ সংবর্ধনা ঢাকা রেস কোর্সে পেয়েছেন, কিন্তু আমরা 3 জন তো আগেই তাকে সংবর্ধনা জানিয়ে দিয়েছি। কিন্তু আনুষ্ঠানিক দায়িত্ব নেওয়ার আগেও তিনি 2 জন সরকার প্রধানের সাথে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আলোচনা করে ফেলেছেন, এডওয়ার্ড হিথ এবং দিল্লিতে মিসেস ইন্দিরা গান্ধী। আমার জীবনের অন্যতম স্মরণীয় দিন। আপনারা দোয়া করবেন আমি যেন বঙ্গবন্ধুর সে আদর্শের দীক্ষিত বাকি জীবনটা কাটতে পারি। ধন্যবাদ আপনাদের সকলকে। অনেক ধন্যবাদ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব জনাব মহিউদ্দিন আহমেদকে। ভয় নেই, আমি এসে গেছি, তার বর্ণনায় আমরা আরো একবার বঙ্গবন্ধুর সেই কণ্ঠস্বর যেন শুনতে পেলাম। সুধীমণ্ডলী, করোনার প্রকোপ অব্যাহত থাকায় আজকের দিনটি উদযাপিত হচ্ছে আলাদা আবহে, স্বাস্থ্যবিধি মেনে, সীমিত কর্মসূচির মধ্য দিয়ে। এর ভেতরেই আমরা স্মরণ করছি মহাবিজয়ের মহানায়কের ফিরে আসার সেই দিনের অনন্য মুহূর্তগুলো। এখন বক্তব্য রাখার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ম শ আরিফিন সিদ্দিকীকে।
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পালন জাতীয় উদযাপন কমিটির উদ্যোগে আয়োজিত আজকের এই আলোচনা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মঞ্চে আছেন বাস্তবায়ন কমিটির প্রধান সমন্বয়ক ডক্টর কামাল আব্দুল নাসির চৌধুরী, এবং একটু আগেই বক্তব্য রেখে গেলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক সচিব মহিউদ্দিন ভাই, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সুধীজন এবং টেলিভিশনের পর্দায় দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যারা দেখছেন, সকলকে আন্তরিকভাবে অভিনন্দন, শুভেচ্ছা, শুভকামনা, শুভ অপরাহ্ন। আজকে 10ই জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস। এই হিসেবেই আমরা দিবসটি উদযাপন করে আসছি প্রতি বৎসর। আর আজকে বিশেষত্ব হচ্ছে এটি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তনের সুবর্ণ জয়ন্তী। 50 বছর আগে তিনি এই দেশের মাটিতে পদার্পণ করেছিলেন। এবং মহিউদ্দিন ভাই একটু আগে যে কথাগুলো বললেন যে ভয় নাই, আমি এসে গেছি, এই শিরোনামই ছিল 4 জানুয়ারি 1972 ঢাকার প্রকাশিত পত্রপত্রিকায়। কারণ 3 জানুয়ারি রাতে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমে খবর পেলাম যে বঙ্গবন্ধুকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এবং সেই শিরোনাম ছিল হে বীর, হে নির্ভয়, তোমারই হলো জয়, বঙ্গবন্ধুরই হলো জয়। এবং তারপর থেকে অপেক্ষা 16ই ডিসেম্বর বিজয় অর্জনের পর মুহূর্ত থেকে বিজয় হয়েছিল ঠিকই, কিন্তু বিজয়ের কোনো উচ্ছ্বাস উল্লাস আমরা দেখিনি। অপেক্ষা করছে সবাই, বঙ্গবন্ধু কেমন আছেন, কখন আসবেন কি তিনি? এই নানা ধরনের চিন্তা, সন্দেহ, সংশয় এর মাঝেই 4 জানুয়ারি এই খবর যে জুলফিকার আলী ভুট্টো তদানীন্তন প্রেসিডেন্ট, সে করাচিতে এক জনসভায় ভাষণ দিতে গিয়ে বলেছে যে আপনারা কি চান শেখ মুজিবকে আমরা মুক্তি দেই? এবং সারা মাঠের সমাবেশে হাজার হাজার মানুষ তারা 2 হাত তুলে জানাচ্ছিল যে আমরা চাই বঙ্গবন্ধুকে অবিলম্বে মুক্তি দেওয়া হোক। অর্থাৎ আমি যেটা বলতে চাই যে বঙ্গবন্ধু শুধু বাঙালির নেতা নন, তিনি বিশ্ববাসীর নেতা। এমনকি যে পাকিস্তানকে পরাজিত করা হয়েছে, পাকিস্তানের বর্বর হানাদার বাহিনী 25 দিন আগে, ওনার স্বদেশ প্রত্যাবর্তনের 25 দিন আগে এখান থেকে আত্মসমর্পণ করে বিদায় নিয়েছে, সেই পাকিস্তানের সাধারণ মানুষ বঙ্গবন্ধুর মুক্তির দাবি জানাচ্ছে। বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয়েছে পাকিস্তান কর্তৃপক্ষ বিশ্ব জনমতের চাপে। বঙ্গবন্ধু মুক্ত হলেন, আসলেন এবং লন্ডনের ঘটনা কিছুটা বললেন। আমি একেবারেই সংক্ষেপে শুধু বলবো যে সেই লন্ডন থেকে তিনি টেলিফোনে যোগাযোগ করলেন বঙ্গবন্ধুর বাসভবনে, বঙ্গবন্ধুর বেগম মুজিব যেখানে আছেন, বঙ্গবন্ধুর সন্তান, মেয়ে, কন্যা, পুত্র যেখানে আছেন সেই বাড়িতে, অর্থাৎ ধানমন্ডির 618 নম্বর সড়কের 617 নম্বর বাড়িতে অবরুদ্ধ অবস্থায় ছিলেন বেগম মুজিব সন্তান সহ। আর যোগাযোগ করলেন মুক্তিযুদ্ধকালীন প্রধানমন্ত্রী জনাব তাজউদ্দিনকে। সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি, ওনার সঙ্গে কথা বললেন। তাজউদ্দিন সাহেবের সঙ্গে টেলিফোন ধরেই তিনি বললেন আমার দেশবাসী কেমন আছে, এটাই ছিল প্রথম প্রশ্ন। সেটিও সেদিন পরদিন অর্থাৎ 9 জানুয়ারির পত্রপত্রিকায় খবর বেরিয়েছিল। ইন্দিরা গান্ধী লখনৌ অবস্থান করছিলেন, সেখান থেকে তিনি ফোন করলেন। পরবর্তী দিনে তিনি দিল্লি ফিরে আসলেন এবং সেখান থেকে যখন ফোন করলেন বঙ্গবন্ধু বলছিলেন যে আমি আপনার কাছে কৃতজ্ঞ, আপনি আমার দেশের মানুষকে নানাভাবে সাহায্য সহযোগিতা করেছেন, মুক্তিযুদ্ধে সাহায্য করেছেন। ইন্দিরা গান্ধী প্রত্যুত্তরে কি বললেন আমি আপনার কাছে কৃতজ্ঞ যে আপনি আপনার দেশের মানুষের
কে এই স্বাধীনতা সংগ্রামের জন্য অনুপ্রাণিত রেখেছেন। আপনাকে বন্দী করে রেখেছিল পাকিস্তানিরা, কিন্তু আপনার আত্মাকে বন্দী রাখতে পারেনি, আপনার আদর্শকে বন্দী রাখতে পারেনি। এবং এই যে কথাটি বললেন, লিয়ার লিভিন একজন মার্কিন চিত্র নির্মাতা, তিনি 70-এর টর্নেডোতে বাংলাদেশে এসেছিলেন, আর 71-এর মহান মুক্তিযুদ্ধে কলকাতার শরণার্থী শিবির, আরো বিভিন্ন জায়গায়, এমনকি কিছু কিছু মুক্ত এলাকায় এসে ছবি নিয়েছেন। উনি মূলত চিত্র নির্মাতা। ছবি নির্মাণ করার ইচ্ছা ছিল একটি বাংলাদেশের মুক্তিযুদ্ধের উপরে, নানা কারণে আর সেটি হয়নি। কিন্তু তার যে ফুটেজ, শত শত ফুটেজ আছে সেখানে, প্রচুর ফুটেজ, সেগুলো তার বেসমেন্ট, নিউ ইয়র্কের বেসমেন্টের বাড়িতে জমা আছে, কিন্তু সেগুলো আর ব্যবহার হচ্ছিল না। আমরা জানি পরে আমাদের দেশের সিনেমাটিক জিনিয়াস তারেক মাসুদ, তিনি নানা ভাবে অনুরোধ করে কিছু ফুটেজ সংগ্রহ করে একটি ছবি আমাদেরকে উপহার দেন তিনি, মুক্তির গান। সেটি দেখে নতুন প্রজন্মের কিছু ছেলে মেয়ে আজকে মুক্তিযুদ্ধের কিছুটা চিত্র হয়তো বুঝতে পারে, উপলব্ধি করে। তো সেই লিয়ার লিভিনের কথা বলছি। লিয়ার লিভিন এখনো বেঁচে আছেন। এই গতকালকে আমার এক ছাত্র, নিউ ইয়র্কের সাংবাদিক, তিনি আমাকে ফোন করে বলছিলেন যে লিয়ার লিভিন এখনো দুঃখ করেন যে আমি জীবিত থাকতে বঙ্গবন্ধুর সাথে দেখা হলো না, কারণ আমি বঙ্গবন্ধুর স্পর্শ পেয়েছি কলকাতার শরণার্থী শিবিরগুলোতে। আমি বঙ্গবন্ধুকে প্রত্যক্ষ করেছি বাংলাদেশের মুক্ত অঞ্চলগুলোতে, যেখানে গিয়েছি আমি শুধু বঙ্গবন্ধুকেই দেখেছি। কিন্তু আমার আফসোস যে আমি বঙ্গবন্ধুকে জীবিত অবস্থায় দেখতে পারিনি। কিন্তু বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আমাকে বাংলাদেশের বন্ধু হিসেবে সম্মানিত করেছেন, আমন্ত্রণ জানিয়েছেন। আমি ঢাকায় গিয়ে উনাকে দেখেছি। অর্থাৎ বঙ্গবন্ধু কন্যার মাধ্যমে আমি বঙ্গবন্ধুকে দেখি, বাংলাদেশের মানুষের মাধ্যমে আমি বঙ্গবন্ধুকে দেখি। তো এই ছিলেন বঙ্গবন্ধু। বঙ্গবন্ধু বঞ্চিত মানুষ, দুঃখিত মানুষ, দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, তাদের জন্য সারাটা জীবন দিয়ে গেছেন। বঙ্গবন্ধুর যে 3টি বই, অসমাপ্ত আত্মজীবনী, কারাগারের রোজনামচা, আমার দেখা নয় চীন, এই গ্রন্থগুলো পাঠ করলেও সেটি বোঝা যায়। আর ছিলেন সকল ধরনের অন্যায়, অপরাধ, অবিচার, বৈষম্য, তার বিরুদ্ধে। সেই ধরনের একজন মানুষকে আমরা আমাদের নেতা হিসেবে পেয়েছিলাম। আজকে বঙ্গবন্ধু নেই, এটি যেমন ঠিক, আবার এটিও ঠিক, বঙ্গবন্ধু সবসময় আমাদের সাথে আছেন। আমাদের আজকের দিনে এই 10ই জানুয়ারিতে এই প্রতিজ্ঞাই নিতে হবে, এই অঙ্গীকার করা প্রয়োজন আছে যে বঙ্গবন্ধু সারা জীবনের যে লক্ষ্য স্বাধীন বাংলাদেশ, সেই বাংলাদেশে 10ই জানুয়ারি এসে পৌঁছালেন বটে, কিন্তু আমরা বঙ্গবন্ধুকে রক্ষা করতে পারলাম না, সেটি আমাদের দুর্ভাগ্য। কিন্তু বঙ্গবন্ধুর যে স্বপ্ন সোনার বাংলাদেশ, সেই সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে আসুন আমরা সকলে আজকে ঐক্যবদ্ধ হই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, তিনি সোনার বাংলা গড়ার লক্ষ্যে গিয়ে চলেছেন। আজকেই পত্রিকায় দেখেছি টাঙ্গাইলের এক দরিদ্র মহিলা, শহীদের স্ত্রী ইফাতন, তিনি প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপহার গ্রহণ করেছেন। টাঙ্গাইলের জেলা প্রশাসক প্রধানমন্ত্রীর পক্ষ থেকে সে উপহার দিয়েছেন। তিনি গত 50 বৎসর যাবৎ বঙ্গবন্ধুর স্বাক্ষরিত একটি চিঠি সংরক্ষণ করছেন। এই হচ্ছে বঙ্গবন্ধুর সাথে সাধারণ মানুষের যোগসূত্র, আত্মিক সম্পর্ক। এই সম্পর্ক ছিল বলেই বঙ্গবন্ধু জানতেন বাংলাদেশকে, আর বাংলাদেশের মানুষ জানতো বঙ্গবন্ধু। পাকিস্তানের যে বর্বর জেনারেলরা আত্মসমর্পণ করে পাকিস্তানে ফিরে গিয়েছে, তাদের অনেকে পরবর্তীতে তাদের 71-এর স্মৃতি কথা লিখেছে গ্রন্থ আকারে, এবং সেখানে এই কথাটা বারবার এসেছে বিভিন্ন জনের বইয়ে, গ্রন্থে, যে কি আশ্চর্য যে এই একজন মানুষের কথায় মানুষ হাসতে হাসতে জীবন দিচ্ছে, জয় বাংলা বলতে বলতে জীবন দিচ্ছে। এটা সত্যি আমাদের সবার জন্য, বিশেষ করে নতুন প্রজন্মের ছেলে মেয়ের জন্য একটা বিস্ময় ব্যাপার, আশ্চর্যজনক ঘটনা যে একটি ভাষণ, 7ই মার্চের ভাষণ, কিভাবে সারা জাতিকে ঐক্যবদ্ধ করেছিল। আসুন আমরা সকলে মিলে আজকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে
এই 16 কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলি। আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি অধ্যাপক ম শ আরিফিন সিদ্দিককে। বঙ্গবন্ধু ছিলেন বাঙালির বটবৃক্ষ। বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা বঙ্গবন্ধুর ছায়া বৃক্ষ। বঙ্গবন্ধু তাঁর জীবনে প্রিয়তমা স্ত্রী রেণুকে পেয়েছিলেন সহযোদ্ধা হিসেবে। বাবা ও মাকে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার লেখা দুটি কবিতায় আবেগময় সেই ছায়া জড়িয়ে ধরে আমাদেরকেও। কবিতা দুটি এখন আবৃত্তি করছেন বিশিষ্ট আবৃত্তিকার আসাদুজ্জামান নূর। আমি বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানার দুটি কবিতা আপনাদের সামনে নিবেদন করছি। প্রথম কবিতাটি বাবা। জন্মদিনে প্রতিবার একটি ফুল দিয়ে শুভেচ্ছা জানানো ছিল আমার সবচেয়ে আনন্দ। আর কখনো পাবো না এই সুখ, আর কখনো বলতে পারবো না শুভ জন্মদিন। কেন এমন হলো? কে দেবে আমার প্রশ্নের উত্তর? কোথায় পাবো তোমায়? যদি সন্ধ্যা তারাদের মাঝে থাকো, আকাশের দিকে তাকিয়ে বলবো শুভ জন্মদিন। তুমি কি মিঠি মিঠি চলবে? যদি বিশাল সমুদ্রের সামনে ঢেউদের খেলার মাঝে থাকো, বলবো শুভ জন্মদিন। সমুদ্রের গর্জনে শুনবো কি তোমার বজ্রকণ্ঠ? পাহাড়ের চূড়ায় যেখানে মেঘ নীল আকাশে লুকোচুরি করে, তুমি কি ওখানে? তাকিয়ে বলবো শুভ জন্মদিন। এক টুকরো সাদা মেঘে ভেসে যাবে, ওখানে কি তুমি? আকাশে বাতাসে পাহাড়ে উপত্যকায় তোমাকে খুঁজবো, ডাকবো, যে প্রতিধ্বনি হবে ওখানে কি তুমি? শুভ জন্মদিন, শুভ জন্মদিন। দ্বিতীয় কবিতাটি রেণু আমার মা। আঙিনা পেরিয়ে চৌকাঠে পা দিতেই ঘরে যেন এক ঝলক আলো এসে ঝলমল করে দেয়। দিলীপ জর্দার সুঘ্রাণ, ঠোঁট দুটি তাম্বুলের রঙে যেন লাল রক্ত জবা, সাদা তাঁতের শাড়ি, আটপৌরে করে পরা, আলতো করে খোপার ঘোমটা, আঁচলে বাঁধা চাবির গোছা, সাদা শাড়ির আব ছড়িয়ে হাতে মুখে ঝিলমিল, যেন বালুতে সূর্যের কিরণে ঝিকিমিকি। দু চোখে নানা প্রশ্ন, খুঁজি ফেরে আপন প্রিয়তমকে, বুকে পাথর চেপে দীর্ঘশ্বাস লুকিয়ে, হাসি মুখে সকলের সমস্যা সমাধানে ব্যস্ত হয়ে ওঠা। এই তো আমার মা, আমার মা রেণু। উপস্থিত সুধীমণ্ডলী এবং দর্শক শ্রোতাবৃন্দ, বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
মুক্ত স্বদেশে জাতির পিতার সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত আছেন আমাদের সাথে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে যিনি নিরলস কাজ করে যাচ্ছেন, বাংলাদেশকে পৌঁছে দিয়েছেন উন্নয়নের মহাসড়কে, যার সুযোগ্য নেতৃত্বে বিশ্ব সভায় বাংলাদেশ পেয়েছে সম্মানের স্থান, সেই তিনি মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এখন সভাপতির বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন জাতীয় কমিটি এবং জাতীয় বাস্তবায়ন কমিটির সদস্যবৃন্দ, শ্রদ্ধেয় আলোচকবৃন্দ, সহকর্মীবৃন্দ, উপস্থিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন। আজ 10 জানুয়ারি আমাদের মহান নেতা, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 50তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস। আজকে দিনে আমি এই দিবসে যারা এই অনুষ্ঠান দেখছেন, উপস্থিত হয়েছেন, তাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের খুব আশা ছিল যে এবারে আমরা এই 50 বছর পূর্তি স্বদেশ প্রত্যাবর্তনের এটা খুব ব্যাপকভাবে উদযাপন করব এবং বিশেষ করে টুঙ্গিপাড়ায় আমরা করব। কিন্তু করোনা ভাইরাস মহামারীর প্রাদুর্ভাব আবার যখন দেখা দিয়েছে এবং নতুন ভেরিয়েন্ট এসেছে, তখন মানুষের নিরাপত্তার কথা চিন্তা করেই আমরা সেই প্রোগ্রামটা স্থগিত রেখেছি এবং আজকে আমরা সীমিত আকারে এটা শুধু টেলিভিশনের মাধ্যমে এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটা অনুষ্ঠিত করছি। কাজেই আয়োজন যারা করেছেন সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি এবং যারা এই অনুষ্ঠান শুনছেন তাদেরকে আমি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি আজকের দিনে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। শ্রদ্ধা জানাই জাতীয় চার নেতাকে, 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মা বোন সহ বাংলাদেশের সকল মুক্তিযোদ্ধাকে। 10 জানুয়ারি আমি এখানে অন্য কোনো বক্তৃতা দিতে চাই না, আমি একটু স্মৃতিচারণ করতেই চাই। কারণ 25শে মার্চ পাকিস্তানি হানাদার বাহিনী যখন গণহত্যা শুরু করে, জাতির পিতা বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দিলেন, যে ঘোষণা 26শে মার্চের প্রথম প্রহরে তখনকারী পিআরের ওয়ারলেসের মাধ্যমে সমগ্র বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হলো এবং পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সাথে আমাদের বাড়িতে সে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবকে গ্রেপ্তার করে নিয়ে যায়। পরের দিন 26শে মার্চ আবার বাড়িতে আক্রমণ করে। পাশের বাড়ি থেকে আমার মা এবং রাসেলকে তারা উদ্ধার করে নিয়ে যায়। কামাল তার বহু আগেই চলে গেছে ব্যারিকেড দিতে রাস্তায়, জামালও সেই সাথে চলে যায়। কিন্তু এরপরে আমার মাকেও পাকিস্তানি হানাদার বাহিনী গ্রেপ্তার করে। সেখানে আমার মা, জামাল, রাসেল, রেহানা, আমি এবং আমার চাচা আব্বা ফুফাতো ভাই সে ছিলেন আমাদের সাথে। ধানমন্ডির 18 নম্বর রোড, বর্তমানে 9-এ 26 নম্বর বাড়ি, একতলা একটা বাড়ি, সেই বাড়িতে নিয়ে তারা আমাদেরকে বন্দি করে রাখে। আমাদের নিজেদের বাসা মানে 32 নম্বরের বাসায় কিন্তু আমাদের রাখেনি, কারণ সেই বাসাটা তারা 9 মাস ধরে লুটপাট করে। 18 নম্বর তখনকার, এখন 9-এর ওই বাড়িতে আমাদের বন্দি করে রেখেছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কিন্তু বহু আগে থেকে প্রস্তুতি নিয়েছিলেন যে বাংলাদেশ স্বাধীন করতে হবে, আর এই স্বাধীনতার উদ্দেশ্যটাই ছিল বাংলাদেশের যে দুঃখী মানুষ, দরিদ্র মানুষ, তাদের ভাগ্য পরিবর্তন করা, শোষণ বঞ্চনার হাত থেকে মানুষকে মুক্তি দেওয়া এবং এই বাঙালি জাতিকে অন্তত তাদের মৌলিক চাহিদাগুলি পূরণ করা। তার সংগ্রামের মধ্য দিয়ে তিনি কিন্তু তার লক্ষ্য অর্জন করেছিলেন। একটি মানুষ তার জীবনের যে লক্ষ্য স্থির করে
সেটা অর্জনের জন্য সেই 48 সাল থেকে ভাষা আন্দোলন থেকে নিয়ে শুরু করে 6 দফা, 70 নির্বাচন, 71 অসহযোগ আন্দোলন এবং 71 7ই মার্চে সেই ঐতিহাসিক ভাষণ, সেই ভাষণে ছিল সারা মাঠ উত্তপ্ত, হাতে বাঁশের লাঠি, নৌকার বৈঠা থেকে শুরু করে সব কিছু নিয়ে মানুষ এসেছিলেন নির্দেশ নিতে, এবং সেই নির্দেশ যথাযথভাবে পেয়ে সমগ্র বাংলাদেশে তারা মুক্তিযুদ্ধ করবার প্রস্তুতি নিয়েছিলেন। একটা গেরিলা যুদ্ধের প্রস্তুতি নেওয়ার জন্য গেরিলাদের ট্রেনিং, অস্ত্র, শরণার্থীদের আশ্রয়, সব ব্যবস্থাটাই কিন্তু তিনি করে গিয়েছিলেন। যে কারণে তার সেই 7ই মার্চের যে ঐতিহাসিক ভাষণ, যেখানে তিনি ঘোষণা দিয়েছিলেন যেবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, সেই ভাষণ আমাদের মুক্তিকামী মানুষকে প্রেরণা জুগিয়েছে দীর্ঘ 9 মাস। পাকিস্তানি বন্দীরা, সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করে নিয়ে যায় এবং পাকিস্তানে নিয়েই বন্দি করে রাখে। সেখানে তার বিরুদ্ধে দেশদ্রোহী মামলা হয়, তাকে ফাঁসির আদেশ দেওয়া হয়, সেলের কাছে কবর খোঁড়া হয়। মুক্তিকামী মানুষ কিন্তু বসে থাকেনি এবং বন্ধুপ্রতিম দেশগুলো আমাদের পাশে এসে দাঁড়ায়, সহযোগিতা করে। 16ই ডিসেম্বর বাঙালি বিজয় অর্জন করে, কিন্তু এই মুক্তিযুদ্ধের পুরো সময়টাই তিনি হয়তো সরাসরি আমাদের মাঝে উপস্থিত ছিলেন না, কিন্তু বাঙালির হৃদয় বঙ্গবন্ধু শেখ মুজিব, তাদের ভিতরে যে প্রেরণা তিনি সেই 7ই মার্চের ঐতিহাসিক ভাষণের মধ্য দিয়ে দিয়ে গিয়েছিলেন, সেটাই ধারণ করে এবং তার দীর্ঘ জীবনের সংগ্রামের সেই ফসল হিসেবেই আমরা বিজয় অর্জন করি। আরেকটি কথা বলতে, 16ই ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনী সারেন্ডার করে, বাংলাদেশ মুক্ত হয়। কিন্তু 18 নম্বর রোডের সেই একতলা বাড়িতে আমার মা বন্দী ছিলেন, আমরা কিন্তু তখন মুক্ত হইনি। আমরা মুক্তি পেয়েছিলাম 17ই ডিসেম্বর। 10ই জানুয়ারি জাতির পিতা ফিরে এলেন। মূলত এই দীর্ঘ 9 মাস আমরা জানতাম না যে আমার বাবা কোথায় আছেন, কেমন আছেন, বেঁচে আছেন কিনা, সেটাও জানতাম না, জানার কোনো সুযোগ ছিল না। কারণ এই বন্দিখানায় যেমন কোনো খবর পাওয়া যেত না, আর তাছাড়া সেটাও আমরা জানতাম না। এরপরে 8 তারিখে প্রথম যখন টেলিফোনটা পেলাম, আমার মা কথা বলতে পারছিলেন না, ওই শুধু কেমন আছো, ভালো আছো, কবে আসবে, এইটুকুই বলতে পেরেছিলাম। আমরা সবাই এক একে কথা বলি। মানে সেই দিনটা যে আমাদের জন্য কিরকম ছিল সেটা আপনাদের ভাষায় আমি বোঝাতে পারবো না। এরপর যখন 10 তারিখ তিনি ফিরে এলেন, তিনি কিন্তু এসে তার প্রিয় জনতার কাছেই গেলেন, আমাদের কথা না, বা আমার মার কথাও চিন্তা করেনি, আমাদের কাছে আসেনি। আমার দাদা দাদিও তখন এখানে, আমাদের ঘর পুড়িয়ে দেওয়া হয়, টুঙ্গিপাড়া বাড়ি পুড়িয়ে দেওয়া হয়। আমার দাদা দাদি কোনো মতে ঢাকায় এসে আমার ফুফাতো বোনের বাসায় আশ্রয় নেয়, এরপরে অসুস্থ হয়ে পড়ে, হাসপাতালে তাদের থাকতে হয়। কিন্তু কারো কথা না ভেবে তিনি চলে গেলেন সোজা তার প্রিয় জনতার কাছে, যে জনগণের জন্য তিনি তার জীবনটা উৎসর্গ করেছেন। এবং আপনারা জানেন যে 10ই জানুয়ারির যে ভাষণ, এই ভাষণটা ছিল একটি স্বাধীন রাষ্ট্র গড়ে তোলার পরিকল্পনা। এই ভাষণটা ছিল স্বাধীন রাষ্ট্র কাঠামো কীরকম হবে, স্বাধীন রাষ্ট্র কিভাবে চলবে, স্বাধীন রাষ্ট্রকে কিভাবে কোন আদর্শে চলবে, সেই আদর্শই তিনি এই ভাষণে দিয়েছিলেন। একটি পূর্ণাঙ্গ পরিকল্পনা তার এই ভাষণে আমরা পেয়েছি, যে স্বাধীন বাংলাদেশ কি আদর্শ নিয়ে গড়ে উঠবে, অসাম্প্রদায়িক চেতনার বাংলাদেশ, ক্ষুধা দারিদ্র্যমুক্ত বাংলাদেশ, উন্নত সমৃদ্ধ বাংলাদেশ, দুঃখী মানুষের মুখে হাসি ফুটিয়ে সোনার বাংলা গড়ে তোলার প্রত্যয় তিনি ব্যক্ত করেছিলেন। কিন্তু তার ভাষণে তিনি এটাও বলেছিলেন যে যখন তাকে ফাঁসি দেওয়ার নির্দেশ হয়, একটি দাবি তিনি শুধু করেছিলেন যে আমাকে তোমরা মেরে ফেলতে পারো, কিন্তু আমার লাশটা আমার বাঙালির কাছে পৌঁছে দিও, আমার বাংলার মাটিতে পৌঁছে দিও। এবং তিনি যে প্রত্যয় ব্যক্ত করেছিলেন সেই ভাষণে যে আমি মুসলমান, মুসলমান একবার মরে, বারবার মরে না। মৃত্যুকে তিনি
কখনো ভয় করেনি, জয় করেছিলেন। পাকিস্তানি কারাগারে কি অত্যাচার নির্যাতন তার উপর হয়েছে আমরা কিন্তু জানতে পারিনি, জিজ্ঞাসা করেও জানতে পারিনি। হয়তো আমাদের কাছে বলবেন না, আমি রেহানা, সবাই ছোট ছিল বলে রেহানা বারবার জিজ্ঞেস করেছে, উত্তর শুধু একটা কথাই বলেছেন, যে ওটা আমি বলতে চাই না, তোরা সহ্য করতে পারবি না। এই একটি কথা থেকে আমরা বুঝতে পারি যে পাকিস্তানি কারাগারে কি দুঃসহ যন্ত্রণার মধ্যে তাকে থাকতে হয়েছিল, কিন্তু সেই প্রিয় স্বদেশে ফিরে এসেছিলেন। ফিরে আসাটা আমাদের জন্য যে কত প্রয়োজনীয় ছিল, কারণ এই বাংলাদেশ তিনি স্বাধীন করেছিলেন। তার যে স্বপ্ন বাংলাদেশকে উন্নত সমৃদ্ধ করে গড়ে তুলবেন, মাত্র 3.5 বছর সময় পেয়েছিলেন। বাংলাদেশকে তিনি স্বল্পোন্নত দেশ হিসেবে গড়ে রেখেছিলেন এবং ক্ষমতা বিকেন্দ্রীকরণ করে তৃণমূলের মানুষগুলি, যারা একেবারে গ্রামের মানুষগুলি, তাদেরই গণতান্ত্রিক অধিকার, ভোটের অধিকার, তাদের নিরাপত্তা নিশ্চিত করতে চেয়েছিলেন, তাদের ক্ষমতায়ন করতে চেয়েছিলেন। যখনই তিনি এই সাধারণ মানুষ, দরিদ্র মানুষ, গ্রামের মানুষ, তৃণমূলের মানুষ, তাদের ক্ষমতায়নের জন্য পদক্ষেপ নিলেন, আর্থসামাজিক উন্নয়নের পদক্ষেপ নিলেন, তখনই কিন্তু 15ই আগস্টের আঘাতটা এলো। এই আঘাতটা শুধু একজন রাষ্ট্রপতিকে হত্যা না, এই আঘাতটা ছিল একটা স্বাধীন দেশের আদর্শকে হত্যা করা, চেতনাকে হত্যা করা। সেটাই আপনারা দেখতে পাবেন 15ই আগস্টের পর থেকে যারা ক্ষমতায় এসেছিল তারা এভাবেই রাষ্ট্রটা চালিয়েছিল। সেখানে 15ই আগস্টের খুনি, স্বাধীনতা বিরোধী, যুদ্ধাপরাধী, মানবাধিকার লঙ্ঘনকারী, তারাই ক্ষমতায় বসেছিল। তাই মানুষের ভাগ্য কিন্তু পরিবর্তনের কোনো চেষ্টা তারা করেনি। কিন্তু আমাদের লক্ষ্য একটাই, যে আদর্শের জন্য তিনি দেশ স্বাধীন করেছেন, যে লক্ষ্য নিয়ে তিনি সারা জীবন সংগ্রাম করেছেন, জেল জুলুম অত্যাচার বারবার সহ্য করেছেন, নিজের জীবনকে উৎসর্গ করেছেন যে মানুষগুলির জন্য, সেই মানুষগুলির ভাগ্য করা, এটাই আমাদের লক্ষ্য। আজকে আমি কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের জনগণের প্রতি, যে তারা আমার উপর আস্থা রেখেছে। বারবার আমি ক্ষমতায় এসে দেশের মানুষের উন্নয়নে কাজ করার সুযোগ পেয়েছি। সবথেকে বড় কথা হলো জাতির পিতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন, এবং এই 10 জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সে পাকিস্তানি কারাগার থেকে ফিরে আসা, তার আপন মাতৃভূমি, স্বাধীন মাতৃভূমিতে ফিরে আসা, এই প্রত্যাবর্তন দিবস পালন করতে পারছি। এটাই হচ্ছে সব থেকে, আমি মনে করি আমাদের জন্য সব থেকে একটা বড় সত্য। আমাদের এটাই আজকের লক্ষ্য, যে স্বপ্ন নিয়ে তিনি বাংলাদেশ স্বাধীন করেছিলেন, সেই স্বপ্ন বাস্তবায়ন করা, দুঃখী মানুষের মুখে হাসি ফোটানো, বাংলাদেশকে ক্ষুধামুক্ত, দারিদ্র্যমুক্ত সোনার বাংলা গড়ে তোলা। আজকে দিনে সেই প্রত্যয় ব্যক্ত করছি। ইনশাল্লাহ যতটুকু পারি জাতির পিতার স্বপ্ন বাস্তবায়ন করে বাংলাদেশের দুঃখী মানুষ, তাদের ভাগ্যটা পরিবর্তন করে দিয়ে যাব। এবং দেশবাসীকে আমি সেই আহ্বানই জানাই যে আজকে যে অগ্রগতিটা হয়েছে, এটা ধরে রেখেই যেন আমরা এগিয়ে যেতে পারি সোনার বাংলাদেশ গড়ার লক্ষ্যে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। আন্তরিক ধন্যবাদ ও অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি সম্মানিত সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে তার মূল্যবান বক্তব্যের জন্য। প্রিয় সুধী, এরই সাথে শেষ হচ্ছে আজকের আলোচনা পর্ব। সাংস্কৃতিক আয়োজনে যাবার আগে 10ই জানুয়ারি 1972-এ ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান প্রদত্ত ভাষণের নির্বাচিত কিছু অংশ এখন আমরা দেখব। প্রথমে
মনে করি আমার বাংলাদেশের ছাত্র শ্রমিক কৃষক বুদ্ধিজীবী সেবাই পুলিশ জনগণকে হিন্দু মুসলমানকে হত্যা করা হয়েছে তাদের আত্মার মঙ্গল কামনা করে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমি আপনাদের কাছে দু এক কথা বলতে চাই। আমার বাংলাদেশ আজ স্বাধীন হয়েছে, আমার জীবনের স্বাদ আজ পূর্ণ হয়েছে, আমার বাংলার মানুষ আজ মুক্ত হয়েছে। আমি আজ বক্তৃতা করতে পারবো না। বাংলার ছেলেরা, বাংলার মায়েরা, বাংলার কৃষক, বাংলার শ্রমিক, বাংলার বুদ্ধিজীবী কিভাবে সংগ্রাম করেছে। আমি কারাগারে বন্দী ছিলাম, ফাঁসি কাটতে যাবার জন্য প্রস্তুত ছিলাম, কিন্তু আমি জানতাম আমার বাঙালিকে কেউ দবায় রাখতে পারবে না। আমার বাংলার মানুষ স্বাধীন হবে। আমি আমার সেই যে ভাইয়ের আত্মা আহুতি দিয়েছে, শহীদ হয়েছে, তাদের আমি শ্রদ্ধা নিবেদন করি, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। আজ শতকরা আমার খবর হয়েছে প্রায় 30 লক্ষ লোককে মেরে ফেলে দেওয়া হয়েছে বাংলার। দ্বিতীয় মহাযুদ্ধেও এবং প্রথম মহাযুদ্ধেও এত লোক, এত সাধারণ নাগরিক মৃত্যুবরণ করে নাই, শহীদ হয় নাই, যা আমার এই 7 কোটি বাংলাদেশে পেয়েছে। আমি জানতাম না আপনাদের কাছে আমি ফিরে আসবো। আমি খালি একটা কথা বলেছিলাম, তোমরা যদি আমাকে মেরে ফেলে দাও আমার আপত্তি নাই, মৃত্যুর পরে আমার লাশটা আমার বাঙালির কাছে দিয়ে দিও, এই একটা অনুরোধ তোমাদের কাছে। আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ভারতবর্ষের সামরিক বাহিনীকে, আমি মোবারকবাদ জানাই রাশিয়ার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই ব্রিটিশ, জার্মানি, ফ্রান্স, সব জায়গায় যে গভর্নমেন্ট জনসাধারণ আছে তাদের আমি মোবারকবাদ জানাই যারা আমাকে সমর্থন করেছে। আমি মোবারকবাদ জানাই আমেরিকার জনসাধারণকে, আমি মোবারকবাদ জানাই বিশ্ব দুনিয়ার মজলুম জনসাধারণকে যারা আমার এই মুক্ত সংগ্রামকে সাহায্য করেছে। তবে মনে রাখা উচিত, বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র, বাংলাদেশ স্বাধীন থাকবে, বাংলাদেশকে কেউ দমাতে পারবে না। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে, আমার ছেলের পাশে আমার জন্য কবর খোঁজা হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান, একবার মরে 2 বার মরে না। আমি বলেছিলাম আমার মৃত্যু আসে থাকে যদি আমি হাসতে হাতে যাব, আমার বাঙালি জাতকে অপমান করে যাব না, তোমাদের কাছে ক্ষমা চাইব না। এবং যাবার সময় বলে যাব, জয় বাংলা, স্বাধীন বাংলা, বাঙালি আমার জাতি, বাংলা আমার ভাষা, বাংলার মাটি আমার স্থান। সুধীমণ্ডলী, এখন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসকে প্রতিপাদ্য করে গান, কবিতা ও কোরিওগ্রাফির সমন্বয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমির সাংস্কৃতিক পরিবেশনা, কিংবদন্তি সঙ্গীত শিল্পী সাবিনা ইয়াসমিনের গান সহ দেশের প্রখ্যাত শিল্পীদের পরিবেশনার পাশাপাশি এই আয়োজনে আছে গীতিকার জুলফিকার রাসেলের লেখায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিশ্বখ্যাত অস্কার জয়ী ভারতীয় সুরকার ও সঙ্গীত শিল্পী A.R. রহমানের গাওয়া বাংলা গান। বর্ণাঢ্য এই সাংস্কৃতিক আয়োজন উপভোগ করবার জন্য আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি।
যেদিন তিনি ফিরে আসলেন সেদিন শীতার তোয়ালো হাওয়ার মধ্যে ঋতু বদল হলো স্বদেশে। ঝরা পাতায় জেগে উঠল বসন্ত, শাখায় শাখায় ফুটে উঠল পাতা। লক্ষ কোটি মানুষের উল্লাসের মধ্যে সূর্যোদয় হলো, স্তব্ধতার মধ্যে বেজে উঠল সুর। অসংখ্য পাখির গানে মুখরিত হলো শঙ্কিত আকাশ। তিনি ফিরে আসলেন, তখনও এই মাটি রক্তে ভেজা। চতুর্দিকে শোক, আহাজারি, ধ্বংসচিহ্ন, পোড়া গ্রাম, বিধ্বস্ত জনপদ। তিনি ফিরে আসলেন, ধ্বংসস্তূপের ভেতর ফুটে উঠল কৃষ্ণচূড়া, মুকুলিত হলো অপেক্ষার শিমুল। শোক থেকে জেগে উঠল স্বপ্ন, রক্তে বাজলো দারুণ দামামা। বেদনার অশ্রু রেখা মুছে ফেলে জয় বাংলা বলে হেসে উঠল লতাগুল্ম, ধূলিকণা, পরিপূর্ণ দীপ্ত পতাকা। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়। তুমি আজ ঘরে ঘরে এত খুশি, তাই কি ভালো তোমাকে বাসি আমরা, বলো কি করে বোঝাই। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়। তুমি আজ ঘরে ঘরে এত খুশি, তাই কি ভালো তোমাকে বাসি আমরা, বলো কি করে বোঝাই। আমি আজ বাংলার মানুষকে দেখলাম, বাংলার মাটিকে দেখলাম, বাংলার জাতকে দেখলাম, বাংলার আবহাওয়া অনুভব করলাম। বাংলাকে আমি সালাম জানাই। এ দেশকে বলো তুমি, বলো কেন এত ভালোবাসলে, 7 কোটি মানুষের হৃদয়ে এত কাছে কেন আসলে। এ দেশকে বলো তুমি, বলো কেন এত ভালোবাসলে, 7 কোটি মানুষের হৃদয়ে এত কাছে কেন আসলে। এমন আপন আজ বাংলা, তুমি ছাড়া কেউ আর নাই, বলো কি করে বোঝাই। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়। তুমি আজ ঘরে ঘরে এত খুশি, তাই কি ভালো তোমাকে বাসি আমরা, বলো কি করে বোঝাই। আমারে আপনারা পেয়েছেন, আমি আসছি। জানতাম না আমার ফাঁসির হুকুম হয়ে গেছে। আমার ছেলের পাশে আমার জন্য কবর খুঁজে হয়েছে। আমি প্রস্তুত হয়েছিলাম, বলেছিলাম আমি বাঙালি, আমি মানুষ, আমি মুসলমান। একবার মরে, 2 বার মরে না। সারাটা জীবন তুমি নিজে শুধু জেলে জেলে থাকলে, আর তবু স্বপ্নের সুখে বাংলার ছবি শুধু আঁকলে। সারাটা জীবন
জীবন তুমি নিজে শুধু জেলে জেলে থাকলে, আর তব স্বপ্নের সুখিয়ে বাংলার ছবি শুধু আঁকলে। তোমার নিজের সুখ সম্ভার কিছু আর দেখলে না, তাই বলো কি করে বোঝাই। বঙ্গবন্ধু ফিরে এলে তোমার স্বপ্নের স্বাধীন বাংলায়, তুমি আজ ঘরে ঘরে এত খুশি চাই। এই ইতিহাস ভুলে যাব আজ আমি কি তেমন সন্তান, যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখে নীলাকাশ, বুকে বিশ্বাস, পায়ে উর্বর পলি। বিপুল তরঙ্গরে সমগগন বুঝতে লিয়া মগন করে অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল এটি আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে চন্দ্র তারা চমকে কমতেছে চেতনা ধারা, দুলিছে দিন পর চন্দ্র তারা। গমপানি সাগরি নিদা তানি পদা মা গা মা পানি তানি তানি পা মা গা মা পানি দা। তাই দুলিছে দিন পর চন্দ্র তারা চমকে কমতেছে চেতনা ধারা, আগুল চঞ্চল নাচে সংসার, আগুল চঞ্চল নাচে সংসার, মোহরে হৃদয় বিহঙ্গ। বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে মামা গা মা গা নি গা মা পা, বিপুল তরঙ্গরে মাগরি নি গা মা পা নি দা। বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে সমগগন বুঝতে লিয়া মগন করি অতীত অনাগত আলোকে উজ্জ্বল জীবনে চঞ্চল এটি আনন্দ তরঙ্গ। বিপুল তরঙ্গরে বিপুল তরঙ্গরে। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খান্ডব দাহন। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনা
শোষণের নাকাশ ছিঁড়লে যারা আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বার্তা আনলে যারা, যুগের নিষ্ঠুর বন্ধন হতে মুক্তির বার্তা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, ভুলবো না, ভুলবো না। এক সাগর রক্তের বিনিময়ে বাংলার স্বাধীনতা আনলে যারা, আমরা তোমাদের ভুলবো না, আমরা তোমাদের ভুলবো না। দুঃসহ বেদনার কণ্টক পথরে শোষণের নাকাশ ছিঁড়লে যারা, আমরা তোমাদের ভুলবো না। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপাল ভাঙল, শিথির সিঁদুর মুছে গেল হরিদাসীর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, দেব না তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। ওরা আছে মাগো হাজার মনে, ওরা আছে মাগো হাজার মনে, বিপ্লবীর চেতনাতে। দেব না তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে, দেব না তোমার ছেলেরা হারিয়ে গিয়েছে পথে। স্বাধীনতা তুমি রবি ঠাকুরের অজর কবিতা, অবিনাশী গান। স্বাধীনতা তুমি কাজী নজরুল, ঝাঁকড়া চুলের বাবরি দোলানো মহান পুরুষ, সৃষ্টি সুখের উল্লাসে কাপা। স্বাধীনতা তুমি শহীদ মিনারে অমর 21শে ফেব্রুয়ারির উজ্জ্বল সভা। স্বাধীনতা তুমি পতাকা শোভিত স্লোগান মুখর ঝাঁঝালো মিছিল। স্বাধীনতা তুমি ফসলের মাঠে কৃষকের হাসি। স্বাধীনতা তুমি রোদেলা দুপুরে মধ্য পুকুরে গ্রাম্য মেয়ের অবাধ সাঁতার। সত্যের জয়, জয় প্রেমের জয়, জয় মুক্তির বীর সেনানীর জয়, সত্যের জয়, জয় প্রেমের জয়, জয় মুক্তির বীর সেনানীর জয়, সত্যের জয়।
জেগেছে চিত্ত, ভেঙেছে যে সংশয়, সত্যের জয়, সত্যের জয়, প্রেমের জয়, প্রেমের জয়, মুক্তির বীর সেনানীর জয়, সত্যের জয়, সত্যের জয়, সত্যের জয়, সত্যের জয়, সত্যের জয়।